প্রভা এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আজ তাকে অনেক রোগী দেখতে হবে, সারাদিন অনেক ব্যস্ত শিডিউল আছে। নিজের কেবিনে প্রবেশ করলো সে, অতঃপর চেয়ারে বসে পড়ল, কিছুটা জড়িয়ে নিয়ে রোগী দেখতে বসে পড়ল। কিছু সময় গড়ালো। একটা সময় পর একজন নার্স এসে তাকে বলল, ম্যাম, একজন আপনার সাথে দেখা করতে চাইছেন। কোনো পেশেন্ট? না, উনি বলছেন আপনার সাথে জরুরি কথা আছে। প্রভা কপট রাগ দেখে বলল, তুমি জানো না কাজের সময় আমি কোনো অন্য কাজে ধ্যান দেই না। যিনি এসে থাকুন না কেন, ওনাকে অপেক্ষা করতে বলো। ম্যাম, উনি সাধারণ কেউ নন। প্রভার রাগের মাত্রা বাড়ল, চেঁচিয়ে বলল, কে উনি? প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? যেই হন না কেন, ওনাকে অপেক্ষা করতে বলো, আর না হলে বলো চলে যেতে। ভেতরে আসবো? চেনা পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই প্রভা তাকালো দরজার দিকে, কিছুটা অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। ভিতরে আসতে বলবে না? প্রভা নার্সকে বলল, তুমি একটু বাইরে যাও। নার্স বাইরে চলে যেতেই প্রভা বলল, আসুন আঙ্কেল, ভেতরে আসুন। বৃদ্ধ রুহুল আমিন প্রভার কেবিনে প্রবেশ করলেন। প্রভা রুহুল আমিনকে প্রশ্ন করল, ভালো আছেন তো আঙ্কেল? ভালো আর থাকতে দিলে কই মা? কেন আঙ্কেল, আমার ছেলেটাকে এভাবে ফিরিয়ে দিলে কেন? প্রভা কিছু বলল না। রুহুল আমিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন প্রভাকে। দেখে বোঝার জন্যই এই মেয়ের বয়স 30 ছুঁয়েছে। এখনো আগের মতোই স্নিগ্ধতা আছে মেয়েটার মাঝে। রুহুল আমিন হাহাকার ভরা কণ্ঠে বললেন, আমি একজন রাজনীতিবিদ মা। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি। 5 বার এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমার জীবনে অনেক ঘটনার সাক্ষী হয়েছি। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু অর্জনও করেছি। কিন্তু তবুও দেখো, আমি আজ তোমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে। তাহলে তুমি কেন হাসতে পারছো না মা? প্রভা বলল, কী করবা আঙ্কেল, অতীত যে আমায় হাসতে দেয় না। অতীতকে ভুলে যাও। সবাই শুধু এটাই বলে, কিন্তু চাইলে কি সব ভোলা যায়? আপনি পেরেছেন ভুলতে 12 বছর আগের ঘটনা? হঠাৎ করে রুহুল আমিনের চোখ ভেজে উঠল, মনে পড়ল অতীতের টুকরো কথা। কিছু না মা, আমি শুধু তোমাকে এটুকু বলবো, অতীত ভুলে পারলে সামনে এগাও। চলি তাহলে। রুহুল আমিন বেরিয়ে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রইল প্রভা। একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ডুব দিল 12 বছর আগের সেই দিনগুলোয়। হাসি, মজা, বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা সেই দিনগুলোর গল্প এবার আপনারাও শুনুন। 12 বছর আগে এই প্রভা এখন ঘুমাচ্ছিস কেন? আজ না আমাদের কলেজে প্রথম দিন, তাড়াতাড়ি ওঠ। অনুরাধার ডাকে ঘুম ভাঙে প্রভার। সে আড়মোড়া ভেঙে উঠে বলে, সকাল হয়ে গেছে? তখনই প্রজ্ঞা বেগম রুমে এসে বললেন, অনেক আগেই সকাল হয়েছে মা, সূর্য অনেক আগেই কিরণ দিয়েছে। তোমার অপেক্ষায় বসে নেই। ওহ, বুঝতে পারিনি। তা বুঝবে কিভাবে? সারা রাত জেগে পড়লে তো এমনই হবে না। আমি বুঝি না, কলেজ শুরু হতে না হতে তোমার এত কিসের পড়াশোনা? বাপের জন্মে এমন পড়াকো মেয়ে দেখেনি। অনুরাধা প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বলল, আপনার কথা শুনে আমি আপনার ফ্যান হয়ে গেলাম আন্টি। ইস, আমার মাও যদি এরকম আপনার মতো হতো। তা না, সারাদিন শুধু বলে পড়ো পড়ো। মানে পড়া ছাড়া দুনিয়ায় যেন আর কোনো কাজই নেই। প্রজ্ঞা বেগম অনুরাধার কথার প্রতি উত্তরে বললেন, আমিও তো প্রভাবকে সেটাই বলি, পড়াশোনার তো একটা লিমিট আছে নাকি? সারাদিন রাত 24 ঘন্টা বইয়ের সামনে বসে থাকবে না, কোথাও ঘুরতে যাবে না অন্য কিছু করবে। এই পড়াকু মেয়েকে নিয়ে আমি আর পারি না। তাদের কথার মাঝেই প্রভা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। অনুরাধাকে বলল, চল, আমি তৈরি হয়ে গেছি। চল মানে নাস্তা করে যাও। না মা, অনেক দেরি হয়ে গেছে। অনুরাধা বলে উঠল, কিচ্ছু দেরি হয়নি আন্টি, তুমি ওর সাথে সাথে আমাকেও খেতে দাও তো। আমি তো আসার সময় খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম। তুমি নিশ্চয়ই আজও তোমার হাতে স্পেশাল ভুনা খিচুড়ি করেছ। যাও নিয়ে এসো। আচ্ছা, তুমি প্রভাকে নিয়ে ডাইনিং রুমে এসো, আমি দিচ্ছি। প্রজ্ঞা বেগম যেতেই প্রভা অনুরাধাকে বলল, আচ্ছা, তুমি না বললে দেরি হয়ে গেছে, তাহলে এখন খেতে যাচ্ছিস কেন? ক্ষুধা পেয়েছে খুব? প্রভা কিছু বলল না আর, চুপচাপ খেতে বসে পড়ল অনুরাধাকে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে অনুরাধার সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দুই বান্ধবী যেতে যেতে গল্প করছিল বললে অবশ্য ভুল হবে। অনুরাধা বলছিল আর প্রভা চুপচাপ শুনছিল। প্রভা খুবই চুপচাপ স্বভাবের, গুনে গুনে কথা বলে। অপরদিকে অনুরাধার মুখের প্রকৃতির, তার হাতের থেকে মুখ চলে বেশি। অনুরাধা বলে চলছিল, আমি তো কলেজ লাইফ নিয়ে খুবই এক্সাইটেড। স্কুল লাইফে তো একটাই প্রেম করতে পারলাম না, কলেজে যদি মনের মতো কাউকে পাই। প্রভা বলল, এসব প্রেমের কথা বাদ দিয়ে পড়াশোনার ফোকাস কর, লাইফে ভালো কিছু হবে। তুই চুপই থাক,
তুই ভুলে যাচ্ছিস আমি আর্টসের স্টুডেন্ট, তোর মতো সায়েন্সের না। পড়াশোনা শেষ করে আমি লাইফে প্রেম করার পর্যাপ্ত সময় পাবো। প্রভা চুপ হয়ে গেল। অনুরাধা যেতে যেতে হঠাৎ বলল, তবে আমার আরও একটা ইচ্ছা আছে। এবার কলেজে তোকে একটা ছেলের সাথে প্রেম করিয়ে দেব, একটা হ্যান্ডসাম ছেলে। স্কুলে তো প্রেম প্রপোজ পেলি না, কত বেচারার মুখের উপর নাম বলে দিলি। এবার কলেজে কিন্তু তোকে প্রেম করতেই হবে। আমাকে আবার এসব প্রেম টেমের মধ্যে টানছিস কেন? কেন রে, তোর কি ফিলোফোবিয়া আছে না যে প্রেম করতে পারবি না? ঠিক সেটা না কিন্তু। কথা বলতে বলতে খেয়ালই ছিল না প্রভার, অন্যমনস্ক হয়ে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে যায়। খানিকটা পিছিয়ে এসে বলে, সরি। সরি? হোয়াট সরি? চোখে দেখতে পাও না? সরি? আবার সরি? ধাক্কা দিয়ে সরি বললে সব মিটে যায়? কথা বলতে বলতে খেয়ালি অনুরাধা তেতে উঠে বলল, এই ছেলে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বান্ধবী তো সরি বলল। আর কি চাও তুমি? এবার কি তোমায় পায়ে পড়বো? চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অনুরাধা এবং প্রভাকে ভালো করে পরখ করে নিল রায়ান। অতঃপর অনুরাধাকে বলল, প্রয়োজনে তাই করব। অনুরাধা প্রচণ্ড রেগে গেল। আর কিছু বলতে যাবে এমন তখন প্রভা তার হাত টেনে বলল, চল এখান থেকে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আমাদের লেট হয়ে যাচ্ছে। এই বলে অনুরাধাকে এক প্রকার টেনে টেনে নিয়ে যেতে লাগলো। রায়ান সেদিকে তাকালো। প্রভার দিকে তাকিয়ে আনমনে বলল, মেয়েটা বেশ সাদাসিধে, ঝামেলা এড়িয়ে চলে। আই লাইক ইট। অনুরাধা ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, তুই আমাকে ওখান থেকে এভাবে নিয়ে এলে কেন প্রভা? ছেলেটার এত সাহস বলে কিনা তোকে পা ধরে ক্ষমা চাইতে হবে? আজ ওকে মজা দেখিয়ে দিতাম। তুই কি ঝামেলা ছাড়া কিছু বুঝিস না অনু? কি দরকার এসবের? চল তো আমরা যাই, লেট হচ্ছে তো। ধুর, তুই এত সাদাসিধা কেন রে? এমন হলে তো এই জটিল দুনিয়ায় টিকতে পারবি না। কথা বলতে বলতে কলেজের সামনে উপস্থিত হলো দুজনে। নতুন কলেজ, নতুন উন্মাদনা। কলেজ গেট ভেদ করে ভেতরে প্রবেশ করতেই পিলে চমকে গেল দুজনে। অনুরাধা চমকে উঠল, এই ছেলে এখানে? প্রভাও অবাক হয়ে গেল। বেশ। রায়ানুর নজর পড়ল প্রভার দিকে। প্রভার দিকে এক নজরে তাকিয়ে বলল, এই সাদাসিধে মেয়েটা তাহলে আমাদের কলেজে পড়বে? ইন্টারেস্টিং।